গতকাল মালদার পর আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬-এর লড়াইয়ের টার্গেট বাংলা। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদী। ন্যানো বিদায়ের মঞ্চ থেকে কি বঙ্গজয় শিল্পে শান প্রধানমন্ত্রীর। গতকালই মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ। আজ কি বার্তা দিতে পারেন আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, ন্যানো বিদায়ের মঞ্চ থেকে আজ কি সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরির কোনো বার্তা মোদীর গলায়? কি জানা যাচ্ছে, কি বার্তা দিতে পারেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিংহের বেড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভার আয়োজন, এবং অবশ্যই সিঙ্গুরের মাটিতে যখন সভা হচ্ছে তখন শিল্প কেন্দ্রিক বিষয়ে বিজেপির যে অবস্থান, সেই অবস্থানের কথা অন্তত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে প্রধানমন্ত্রী তিনি নিজে মঞ্চ থেকে কি বলেন সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলে নজর থাকছে। এবং অনেকেই বলছেন যে শিল্প নিয়ে বারবার ধরে যেভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, যেভাবে রাজ্যের শাসক দলকে বারবার তারা কটাক্ষ করেছে, সেই ইস্যুকে সামনে রেখে কোনো একটি অটো হাবের মতো বিষয় যদি তারা কখনো ক্ষমতায় আসে তাহলে সেই সংক্রান্ত কোনো ঘোষণা বা প্রতিশ্রুতির বিষয় তিনি আজকের মঞ্চ থেকে বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, যখনই সিঙ্গুরে কোনো সভা করা হয় সেই সভার একটা আলাদা গুরুত্ব বা মাত্রা থাকে। তার কারণ এই রাজ্যের রাজনীতিতে অন্তত ২০০৯-এর লোকসভা নির্বাচন সময় থেকে একদম লোকসভা নির্বাচন পর্যন্ত বারবার ধরে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বারবার ধরে গুরুত্ব বহন করে এসেছে। তার কারণ জমি আন্দোলনের যে জায়গা, যে আন্দোলনকে ঘিরে দেশীয় রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে অন্যতম বড় আলোচনা হয়েছে, এবং তার প্রেক্ষিত ধরে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থান রাজনৈতিক দলগুলো থাকে এই রাজ্যগুলির ক্ষেত্রেও তার কথাও বারবার ধরে উচ্চারিত হয়েছে। তৃণমূলের বক্তব্য কি? তাদের বক্তব্য ছিল তারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকে তারা বলেছিলেন যে তারা জমি রক্ষার আন্দোলন করেছিলেন, এবং তারা কোথাও গিয়ে বলেননি যে তারা শিল্প করতে দেবেন না। বরঞ্চ তৃণমূলের বক্তব্য যে তারা প্রস্তাব দিয়েছিলেন যে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে সেখানে কারখানা তৈরি করা হোক। কিন্তু তার যে সংস্থা চলে গিয়েছে তার দায় নেওয়ার জায়গাতে তারা সেখানে নেই। এবং আজকে প্রধানমন্ত্রী সভার আগে তুমি জানো যে বারবার ধরে তৃণমূলের তরফ থেকে একটি বিষয়কে সামনে আনা হচ্ছে। সেই সময়কার অর্থাৎ আজকে থেকে প্রায় ১৭-১৮ বছর আগে এই সিংহের বেড়ির সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের যে জায়গাতে, সেখানে যখন এই কৃষি জমি রক্ষা আন্দোলন যখন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় সেখানে যখন রাজনাথ সিং এর মতো নেতারা এসেছিলেন, বিজেপির একাধিক নেতারা যখন সেখানে এসে হাজির হচ্ছিলেন, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা মনে করিয়ে দিচ্ছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই সভামঞ্চ থেকে সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি তার রাজনৈতিক অবস্থান কিভাবে স্পষ্ট করে সেদিকেও প্রত্যেকের নজর থাকবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন, নেতারা ধীরে ধীরে আসার তারা শুরু করে দিয়েছেন। মূলত তারা যেটা চাইছেন যে শিল্পকেন্দ্রিক গোটা বিষয়কে নিয়ে আজকে ঘোষণা করা হোক, এবং শিল্পকেন্দ্রিক বিষয়কে সামনে রেখেই তারা লাগাতার যে আক্রমণের জায়গা, তৃণমূল কংগ্রেসকে যে আক্রমণের জায়গা তারা সেটা তৈরি করতে চায়। কিন্তু সেটি কতটা যৌক্তিকতা নিয়ে তারা এগোতে পারবে, কতটা বিষয়কে নিয়ে তারা এগোতে পারবে, এবং সেই বার্তা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি পারবে। সিঙ্গুরের জমিতে শিল্পে শান, টাটা কারখানার মডেল হাতে সবাই বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিঙ্গুরের জমিতে শিল্পে শান, টাটা কারখানার মডেল হাতে সভায় বিজেপি কর্মী সমর্থকরা। সবার আরো ছবি দেখাবো, কি ছবি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং একই সঙ্গে আজ কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি কি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী? শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে তিনি প্রথমে যেটা সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলের, যেখানে 3টে ট্রেনের উদ্বোধন হবে। অমৃত ভারত এক্সপ্রেস 2টি ট্রেন ও জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত একটি লোকাল ট্রেন, সেই 3টে ট্রেনের উদ্বোধনের পাশাপাশি ক্যালকাটার পোর্ট ট্রাস্টে একটি হচ্ছে অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি হচ্ছে মিনি ডক উদ্বোধন করবেন, যেটা তৈরি হবে হচ্ছে বলাগড়ে। যে এই কলকাতায় যে সমস্ত কন্টেনারগুলো জাহাজে আসে, সেই সমস্ত কন্টেনারগুলো শিপ থেকে নামিয়ে বার্জে করে
বলাগড় যে একটা মিনি ডক হবে সেখানে আনা হবে, পরবর্তীকালে সেই মিনি ডক থেকে সেই যে কন্টেনারগুলো ট্রাকে করে চলে যাবে হচ্ছে ট্রান্সপোর্টে। কারণ মানে কলকাতা শহরের যে জ্যামজট সেইটা যেমন কিছুটা হলে কাটবে, মানে পাশাপাশি দিল্লি রোড, মুম্বাই রোড, এই সমস্ত যে রাস্তাগুলো যে জ্যাম মানে থাকে সেই জ্যামজটটা কেটে যাবে, যেহেতু কন্টেনারগুলো যদি এই কলকাতা ডক থেকে মানে সরাসরি এই মানে বলাগড়ে মিনি ডকে আসে। এই যে তিনটে করার পর এরপর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন পরিবর্তন সংকল্প সভা, সেখান থেকে তিনি জনসভা থেকে মানে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যে বহু মানুষ তারা বাসে করে আসছে, টোটো চেপে আসছে, ম্যাটাডোরে আসছে। শুধু তাই না, সিঙ্গুরে যে ন্যানোর কারখানা হোক বা কারখানার দাবি হোক, তারা মডেলকে মাথায় নিয়ে স্লোগান দিতে দিতে এই মোদির সভায় আসছে। একটাই দাবি যে সিঙ্গুর থেকে আজ প্রধানমন্ত্রী অন্তত একটা বার্তা দিক, যে এই টাটা প্রকল্প যে এলাকায় একটা শিল্পের বার্তা দিক, সেটাই কিন্তু আগ্রহ শোনার জন্য সমস্ত মানে কর্মী সমর্থকরা তারা দল বেঁধে কাতারে কাতারে তারা আসছে মোদির সভাস্থলে। বেশ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম। লম্বে সিঙ্গুরের কারখানা করে সিঙ্গুরে সভার আগে উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদির। বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, দাবি মোদির। এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখবো পরের খবরে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হলো বাংলা থেকে। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। হাওড়া গুয়াহাটি রুটে অত্যাধুনিক ট্রেনের যাত্রা শুরু। देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। বন্দে ভারত স্লিপার দেশের মধ্যে প্রথম। হাওড়া গুয়াহাটি রুটে সফর শুরু। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত প্রথম স্লিপার, আর সেই কোচে নিউজ 18 বাংলা সফর করছে। আমরা প্রথমেই প্রবেশ করছি যে কামরায়, এই কামরা প্রত্যেকটাতেই থাকবে স্বয়ংক্রিয় গেট। বন্দে ভারত স্লিপারে একটাই ফার্স্ট ক্লাস রয়েছে, দেখবো এখানে কি সিস্টেম রয়েছে। দুটি করে বেড থাকছে এবং তার ওঠার জন্য সিঁড়ি থাকছে, যাতে কোনো ব্যক্তি খুব সহজেই এখানে প্রবেশ করতে পারেন। এবং এই দরজা লক করার ক্ষেত্রেও এখানে কিন্তু আধুনিক সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে এবং যথেষ্ট স্পেস রয়েছে এখানে। জাস্ট একটা বটন এখানে প্রেস, এবং প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে কাচের দরজা বা জানলাটি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং যখন এটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু ভেতরের থেকে বা বাইরে থেকে কেউই দেখতে পাবেন না। অর্থাৎ সেফটি তো যেমন থাকছে, সঙ্গে কিন্তু প্রাইভেসি সেটাও কিন্তু মেনটেন করার জন্য এই ব্যবস্থা। ঝাঁ চকচকে কামরা, টয়লেটও অত্যাধুনিক নানা সুযোগ সুবিধে। কল থাকছে, যে কলের মাধ্যমে এখানে জল পড়বে। এখানে হ্যান্ড ওয়াশ থাকছে, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। ইন্ডিয়ান ওয়েস্টার্নের ক্ষেত্রে একই রকম স্পেস রাখা হয়েছে। গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ার তার ব্যবস্থা করা রয়েছে। এসি সেকেন্ড ক্লাস। সেখানকার ছবি দেখাই, প্রথমে দেখাই যে যেরকম বলেছিলাম আমরা, প্রত্যেকটা কামরায় সিসি ক্যামেরা থাকছে। এই ট্রেনের ক্ষেত্রে যারা মানুষ উঠবেন, যারা ওপরে উঠবেন, যথেষ্ট স্পেস দিয়ে যাতে পায়ে উঠতে পারেন ভর দিয়ে, সেই ব্যবস্থা থাকছে। অনেক আধুনিক ব্যবস্থা দেখছি এখানে, যেটা আমরা স্টেয়ারটা আমরা যে সেকেন্ড এসিতে যাই, ফার্স্ট এসিতে যাই, তাতেও আমরা এই স্টেয়ার পাই না, আমরা উঠতে পারি না। ওভারনাইট জার্নি, তাই মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন, সেই জন্য থাকছে চার্জিং এর অত্যাধুনিক ব্যবস্থা। এখানে বাটন প্রেস করলে এই লাইটের ব্যবস্থা থাকছে, লাইট মুভমেন্ট করা যাবে। ইউএসবি পোর্ট থাকছে চার্জ দেওয়া। ড্রাইভার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু অপশন থাকছে। কোচে থাকছে ডিসপ্লে বক্স। এই ডিসপ্লে বক্সে কি দেখতে পাবেন, কোন স্টেশন আসছে মালদা টাউন থেকে কামাখ্যা, সেটা স্পিড কত সেটাও দেওয়া থাকছে।
বন্দে ভারত স্লিপারের সবচেয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখা হয়েছে। এটা আপনি ফিল করতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ট্রেনস। বায়ো টয়লেট তো অলরেডি রয়েছে, আর রেস্টরুমের ডিজাইনগুলোও খুবই আধুনিক অ্যান্ড খুবই প্লিজিং, ভেরি লাক্সারিয়াস। আর এটা আমি বলবো এয়ারক্রাফটের থেকেও ভালো। খাবার গরম রাখার জন্য প্রত্যেকটা কামরার শেষে হট কেস থাকছে, প্যাকেজ খাবার, প্যাকেজ ফুড সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের ক্ষেত্রে বজায় রাখার কথা বলা হচ্ছে। রেলের দাবি শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, বিশেষ নজর নিরাপত্তাতেও। এই যে অত্যাধুনিক সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, এখানে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন প্রযুক্তি, সব থেকে অত্যাধুনিক আপগ্রেডেড ভার্সনের কবচ প্রক্রিয়া এই ট্রেনে রয়েছে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এছাড়াও প্রত্যেকটা কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2299 টাকা, এসি 2 টিয়ারে 2970 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3640 টাকা। হাওড়া গুয়াহাটির মাঝে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। বিমানের সঙ্গে তুলনা করা যেতে পারে এই স্লিপার ট্রেনের অত্যাধুনিক ব্যবস্থা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সবকিছু ব্যবস্থা এই ট্রেনের মধ্যে রয়েছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ। শনিবার জলপাইগুড়িতে উদ্বোধন হয়ে গেল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। The moment we have been waiting for since ages has arrived. Let the honors be done by the paterfamilias of the Indian judiciary. My Lord, Mr. Justice Suryakant. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হয়ে গেল শনিবার। জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Mr. Justice Suryakant. I must appreciate the vision of Calcutta High Court and the state government that since 2019 the circuit bench came to be established and it became operational, proving that the spirit of equity is mobile. 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ, প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এদিন হলো স্থায়ী ভবনের উদ্বোধন। Today is a historical day for North Bengal people. It's a big milestone. 40.08 acres prime land is been given for this building, and more than 500 crores are being spent for this building. And also we have 80 residential complex for the judges, and for chief judges, for chief judge there is a special bungalow is also. পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্টরুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটা পেল উত্তরবঙ্গ। For decades, the pursuit of justice for the citizens of this belt was marked by an arduous odyssey. The 600-odd kilometers journey to the historic halls of the High Court at Kolkata for those residing in North Bengal
was more than a physical track. It was almost like a geographic text on the fundamental rights of the people of this region. ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। গতকাল কসবার এনকে ঘোষাল রোডে বাড়িতে বিস্ফোরণ, তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ, আর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। গতকাল এনকে ঘোষাল রোডে বাড়িতে বিস্ফোরণ, তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে গতকাল যখন এই বিস্ফোরণ হয় তারপরে রঞ্জিত মন্ডলের বার্ন ইনজুরি ছিল, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই কসবা থানা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রঞ্জিত মন্ডলকে। যে বিষয়টি জানা যাচ্ছে, তিনি তুবড়ি বানাতে গিয়ে বেশ কিছু বিস্ফোরক অর্থাৎ বাজি বানানোর পদার্থ বাড়িতে মজুত করছিলেন। গতকালই ফরেন্সিক টিম সেখানে গেছে, নমুনা সংগ্রহ করেছিল এবং আদতে কি তিনি তুবড়ি বানাতে গেছিলেন নাকি অন্য কিছু বানাতে চাচ্ছিলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আজই থেকে আদালতে তোলা হবে এবং বাড়ি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রঞ্জিত মন্ডলকে গ্রেফতারের পর পুলিশ জানতে চাইছে যে কিভাবে তিনি এইরকম বাজি বানানোর পদার্থ বাড়িতে মজুত করেছিলেন। ইতিমধ্যে ফায়ার অ্যাক্টের যে ধারা, সেই ধারা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে এবং তার বাড়ি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং তার স্ত্রী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কতদিন ধরে তিনি এই রকম কার্যকলাপ বাড়ির ভেতরে চালাচ্ছিলেন। বেশ, সোনারপুরের দিকে নজর রাখি। সেখানে প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। সোনারপুর থানার জালে প্রাক্তন প্রেমিক সহ 3, সম্পর্ক রাখতে না চাওয়ায় মারধর, হুমকি, ব্ল্যাকমেল, লাগাতার টাকার জন্যও চাপের অভিযোগ। বাজেয়াপ্ত 2টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ। নির্যাতনের ঘটনায় আর কে জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই প্রেমিক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ির দিকে নজর রাখি। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগ, নদী বাঁচাতে সেতুর দুপাশে নেটের বেড়া। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগ, করলা নদীতে ফেলা হচ্ছে আবর্জনা দূষণ রুখতে এবার বেড়া। শান্তনু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু, জলপাইগুড়ি পুরসভার এই উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয়। নদীতে আবর্জনা ফেলেন স্থানীয় বাসিন্দারা, তা রুখতেই এই ব্যবস্থা। অবশ্যই সাধারণ মানুষ কিন্তু এই পুরসভার পদক্ষেপকে কিন্তু সাধুবাদই জানিয়েছেন, কারণ তাদের বক্তব্য করলা নদীর যেভাবে দূষণের মাত্রা বেড়ে গেছিল, পুরসভার পক্ষে এই পদক্ষেপ আগেই জরুরি ছিল এবং পুরসভা যে পদক্ষেপ নিয়েছে, সেতু এলাকা যেটা সমীক্ষাতে দেখা গেছে, সেতু এলাকা থেকেই শহর এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন রকম সামগ্রী যা ফেলে দেওয়া হয় বাড়ির বাইরে, সেগুলোকে তারা এনে করলা নদীর মধ্যে এসে ফেলত। যে করলা নদীকে জলপাইগুড়ি শহরের লাইফ লাইন বলা হয় এই অর্থে যে শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এই নদীটি, যা তিস্তা নদীতে গিয়ে মিশেছে। সেই কারণে নদীটিকে বাঁচানোর জন্য বিভিন্ন স্থলেই কিন্তু দাবি উঠছিল। পুরসভা একাধিকবার উদ্যোগ নিয়েছিল, প্রচার করেছিল, কিন্তু তাতেও কাজ না হয়। এবার যে পথ দিয়ে নোংরা আবর্জনা ফেলা হয় নদীতে, সেই পথই বন্ধ করে দেওয়ার রাস্তায় নির্মল মিশনের থেকেই কিন্তু নেটের জাল দিয়ে এতে নদীর নাব্যতা বাড়বে, এমনটাই আশাবাদী স্থানীয় বাসিন্দারাও। নেটিং করে দিয়ে উঁচু নেটিং করে দিচ্ছি, তাতে কি হচ্ছে? নেটিং করে দিলে কেউ প্লাস্টিক ফেলা, ফুল বেল পাতা ফেলে দেওয়া, এগুলো অনেকটা বন্ধ হবে, অনেকটা 100% তো কোনো হয় না। নদী দূষণ বন্ধ হবে, দৃষ্টিনন্দন ভাবটা যে কেড়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা হয় সেটা বন্ধ হবে এবং একই সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা প্রতিদিন বোট নামাচ্ছি, এগুলোকে পরিষ্কার করবো। প্রতিদিন আমরা কিন্তু বোট নামাচ্ছি। এটা খুব ভালো উদ্যোগ, আবর্জনা মানে করলায় পড়বে না, মাছ চাষের পক্ষে খুব ভালো উদ্যোগ, দূষণটাও কমবে। আসি পরের খবরে। কলকাতায় ম্যারাথনে পুলিশ কমিশনার, সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন। রেড রোড থেকে শুরু হয় ম্যারাথন। সস্ট্রিক ম্যারাথনে কলকাতার সিপি মনোজ ভার্মা, কলকাতা পুলিশের ম্যারাথনে সেলেবরাও। আমাদের শহর কলকাতার মাননীয় সেফ ড্রাইভ সেভ লাইফ নিজেরা সেফ থাকুন, বাকি সবাইকে সেফ রাখুন। কলকাতা পুলিশ ইন কোলাবোরেশন উইথ জেনারেল সাধারণ মানুষের সঙ্গে এই মেসেজটা ভালোভাবে স্প্রেড করতে পেরেছে। অ্যান্ড রেসে যারা পার্টিসিপেট করেছেন, প্লাস আমাদের ট্রাফিক অ্যান্ড আমাদের রেস ডাইরেক্টর অ্যান্ড ওনাদের টিম, স্পন্সরদের টিম, মিডিয়া, সবাইকে অনেক ধন্যবাদ।